তোমার গায়ে বৃষ্টি পড়েছে, তুমি ছাতা খুললে। সোশ্যাল অ্যাকশন সবসময় হবে যখন তোমার কাছে একটা সাবজেক্টিভ মিনিং থাকবে, যখন তোমার চিন্তা প্রক্রিয়া যুক্ত রয়েছে এবং যেটা অন্যের কাছে মিনিংফুল হবে। আচ্ছা। ঠিক আছে? অন্যের কাছে মিনিংফুল হবে। যে সোশ্যাল অ্যাকশন নিজে নিজে বললাম, নিজে নিজে গান করা, তুমি নিজে 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 কথা বলা, এগুলো সোশ্যাল অ্যাকশন নয়। নিজের মনে গুনগুন করে গান করা, কারণ এটা অন্যের কাছে মিনিংফুল নয়। কিন্তু যখন একটা স্টেজে একজন গায়ক গান করছেন, একটা স্টেজ শো হচ্ছে, একটা কনসার্ট হচ্ছে, সেটা সোশ্যাল অ্যাকশন। কারণ তার গানটা অন্যের কাছে মিনিংফুল, যেখানে অডিয়েন্স শুনছে যারা, তাদের কাছে সেটা মিনিংফুল, এই গানটার দ্বারা তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সেটা সোশ্যাল অ্যাকশন। ঠিক আছে? অর্থাৎ তুমি যে একটা করছো, তুমি যেটা সাবজেক্টিভ মিনিংটা অ্যাটাচ করছো, সেটা অন্যের কাছে মিনিংফুল হতে হবে। ঠিক আছে? সোশ্যাল অ্যাকশনে সবসময় দুটো পার্টি যুক্ত থাকে মিনিমাম, একা একা সোশ্যাল অ্যাকশন হয় না। আচ্ছা, বুঝতে পারছি স্যার এবার। ঠিক আছে? যে তুমি বৃষ্টি পড়লে ছাতা খুলে, এখানে তো অন্য কেউ অ্যাটাচ নেই, সে একটা একটার সাথে। যখন সেটা অন্যের কাছে মিনিংফুল হবে, অন্য কেউ অ্যাটাচড রয়েছে সেটার সাথে, তখন সেটা সোশ্যাল অ্যাকশন হবে। হুম, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা। তো ওয়েবার বলছেন যে এবার, যে সোশিওলজির কাজ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রিয়েট দ্য সোশ্যাল অ্যাকশন। সোশ্যাল অ্যাকশনকে বোঝা এবং সেটাকে ইন্টারপ্রিয়েট করা, ব্যাখ্যা করা। ঠিক আছে? যে তার মোটিভটাকে বোঝা, তার কজেস কনসিকুয়েন্সেস, এগুলোকে বোঝা এবং আন্ডারস্ট্যান্ড করা। ঠিক আছে? এটা হচ্ছে সোশিওলজির মূল কাজ। হুম, যে সামাজিক ক্রিয়া বা সোশ্যাল অ্যাকশনকে বোঝা এবং সেটাকে ইন্টারপ্রেট করা। ঠিক আছে? এবার এই যে বোঝা বললাম, যে আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল অ্যাকশন, এই আন্ডারস্ট্যান্ডিংটা মূলত দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে? সোশ্যাল অ্যাকশনের এই আন্ডারস্ট্যান্ডিংটা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, আর একটা এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার? আমি তোমাদের বলে দিচ্ছি, দাও। হোয়াইট বোর্ড শেয়ার হবে এখনই। আচ্ছা, শো করছে এবার? শো করছে তো? হ্যাঁ স্যার, করছে। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, এখানে বললাম যে আমি মূলত দুই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। হুম, আরেকটা হচ্ছে clear? একটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং। হুম, এই দুই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছেন, যে ওয়েবার যে বলছেন যে সোশিওলজির কাজ হচ্ছে সোশ্যাল অ্যাকশনকে আন্ডারস্ট্যান্ড করা এবং ইন্টারপ্রিট করা, বোঝা। এই বোঝাটা কিভাবে সম্ভব হয়? ঠিক আছে? কিভাবে বোঝা গেল তো বিষয়টা, যে হাউ টু আন্ডারস্ট্যান্ড এন্ড হাউ টু ইন্টারপ্রিট, এটা সোশিওলজির বা এটাই হচ্ছে মূলত ওয়েবারের মেথোডোলজির মূল জায়গা, যে আমরা এই সোশ্যাল অ্যাকশনকে কিভাবে বুঝবো এবং কিভাবে সেটাকে ইন্টারপ্রিট করব। হুম, এবং তিনি মূলত
দুই ধরনের বোঝার কথা বলছেন, একটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং। আমরা ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা জানবো। ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে কোনো অ্যাক্টের বা কোনো সোশ্যাল অ্যাকশনের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকে যে আমরা দেখছি বা বোঝা, সেটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা থ্রু অবজারভেশন করছি। ক্লিয়ার? যে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝাচ্ছে বেসিক্যালি থ্রু অবজারভেশন যে আন্ডারস্ট্যান্ডিংটা করছে, সেটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। যেমন ধরো আমি দেখছি যে কোনো একটা লোক কাঠ চপিং এ উড বা কাঠ কাটছে, এটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। টু 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 ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর, এটা ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার? যে আমরা সরাসরি দেখছি যেটা, অথবা এম্পিরিক্যাল আমাদের অভিজ্ঞতার সাহায্যে যেটা জানছি, সেটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। বোঝা গেল? The direct understanding, according to Weber, comprehends an action by virtue of the physical characteristics of the act and by focusing attention to what is going on in the external world। অর্থাৎ এটা বেসিক্যালি সোশ্যাল অ্যাক্টের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সকে গুরুত্ব দেয়। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে যেটা ভিজিবল, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, এবং এটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা সম্পর্কে অ্যাটেনশন দেয়, সেটাকে অ্যাটেনশন দিয়ে থাকি। ক্লিয়ার? বাই ফোকাসিং অ্যাটেনশন টু দ্য হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, যে আমি দেখছি যে একটা মানুষ কাঠ কাটছে। ক্লিয়ার? এটা তো একটা সোশ্যাল কাট কাটছে, এটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যে টু ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর, ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং, হুইচ ইজ ইম্পর্টেন্ট টু ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি, যেটা ওয়েবারের মেথোডোলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা বেসিক্যালি এটা ন্যাচারাল সায়েন্সও হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে যে একটা মানুষ কাট কাটছে। কিন্তু সোশ্যাল অ্যাকশন তো শুধুমাত্র অবজারভেশন নয়। ওয়েবার বলতে সোশ্যাল অ্যাকশন হচ্ছে তার মোটিভটাকে বোঝা, মিনিং বোঝা। ক্লিয়ার? এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে the understand the meaning of an act by placing the action in a complex meaning and by attaching a motive to the act। এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সোশ্যাল অ্যাকশনের মানেটাকে বোঝার জন্য সে অ্যাকশনটাকে একটা কমপ্লেক্স মিনিং এর মধ্যে ফেলে দেওয়া এবং তার পিছনের মোটিভটাকে বোঝা। ক্লিয়ার? যে সোশ্যাল অ্যাকশনের মিনিংটাকে বোঝার জন্য তাকে একটা কমপ্লেক্স ও মিনিং এর মধ্যে তাকে প্লেস করা এবং তার পিছনের মোটিভটাকে বোঝা। ক্লিয়ার? সেটার সাথে কোন মোটিভ অ্যাটাচড রয়েছে। যেমন ধরো এই যে বললাম যে একটা মানুষ কাঠ কাটছে, এবার কাঠ কাটার পিছনে তার মোটিভেশনটা কি, মোটিভটা কি? সে কি কাঠ কেটে ওই কাঠটি বাজারে বিক্রি করবে, না সে ফায়ার প্লেসের কাঠ জন্য কাঠ কেটে, হয়তো খুব ঠান্ডা জায়গা, সে কাঠ কেটে সেটাকে আগুন জ্বালাবে। এই মোটিভটাকে বোঝা। ক্লিয়ার? অর্থাৎ এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং বোঝা গেল যে এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং কি বেসিক্যালি এক্সপ্লেনেটরি আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা সেটাকে একটা কমপ্লেক্স মিনিং এর মধ্যে ফেলে দেওয়া এবং সেটাকে মোটিভটাকে বোঝা। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? বলো তোমরা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে তাহলে দুই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছে। একটা হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ভিজিবল করতে পারছি প্রত্যক্ষ ডিরেক্ট অবজারভেশন দ্বারা, যে একটা মানুষ কাট কাটছে, দুটো মানুষ কথা বলছে। ঠিক আছে? যে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করছো, আমি ক্লাসটা নিচ্ছি, এগুলো হচ্ছে ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং। ডিরেক্ট অবজারভেশন দ্বারা অথবা অথবা কোনো একটার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দ্বারা বুঝতে পারছি আমরা, যে আমি দেখতে পাচ্ছি। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে যেটা দৃশ্যমান, যেটা অবজারেবল, যেটা ফিজিক্যাল। ফিজিক্যাল বলতে বেসিক্যালি অবজারেবল। আরেকটা যে এক্সপ্লেনেটরি, এক্সপ্লেনেটরি বলতে এক্সপ্লেন থেকে এসেছে, আমরা এক্সপ্লেন করছি সোশ্যাল অ্যাকশনকে। এখানে এখানে আমরা কি করছি না, এখানে আমরা বেসিক্যালি মোটিভটাকে বোঝার চেষ্টা করছি। ক্লিয়ার? যে এক্সপ্লেনেটরি অর দ্য মোটিভ আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্রাক্টিভ দ্য রিজন অ্যান্ড অ্যাসাইনস মোটিভ। অর্থাৎ সোশ্যাল অ্যাকশনকে মানে দেয় এবং তার মোটিভটাকে অ্যাসাইন করে বা মোটিভটাকে বোঝার চেষ্টা করছে যে মোটিভটা কি আছে। ক্লিয়ার? এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ,
এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যে এই যে ওয়েবার বলছেন যে মোটিভটাকে বোঝা, যে যখনই একটা এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল অ্যাকশনের ফর্ম নিচ্ছে, যখন আমি বুঝতে পারছি যে একটা এই কাট কাটছে তার পিছনে মোটিভটাকে বোঝার চেষ্টা করছি, এই বোঝাটা সম্ভব হচ্ছে একটা জাজমেন্টের মধ্য দিয়ে। জাজমেন্টে কিভাবে না, জাজমেন্টটা থাকছে হচ্ছে একটা ইনার স্টেটে। আমি সেটাতে একটা সাবজেক্টিভ মিনিং অ্যাটাচ হচ্ছি। প্রত্যেক একটা যে সোশ্যাল একটা করছে, যারা একটার মধ্যে ইনভলভ রয়েছে, তারা প্রত্যেকেই ওই একটা একটা সাবজেক্টিভ মিনিং দিয়ে থাকছে, যার ফলে কিন্তু একটা পসিবল হচ্ছে। ক্লিয়ার? যে ওয়েবার বিলিভ দ্যাট, এই যে এখানে বলাই আছে যে in as much as exploratory understanding is a form of social action which engage in judgment about motives, Weber believe that it take place within the inner state of the actor. Weber বলছেন যে এই যে জাজমেন্ট করছি আমরা, যে এই মানুষটা কাঠ কাটছে, তাহলে এই এই যে ফায়ার প্লেসের জন্য, না আগুন যা কাঠটা বিক্রি করার জন্য, এই যে মোটিভটাকে বোঝার চেষ্টা করছি, এটা কিন্তু একটা জাজমেন্ট দিচ্ছে আমরা, যেটা থাকছে আমাদের ইনার স্টেটে। এই মোটিভটা সম্পর্কে আমরা একটা, তার মোটিভটাকে বোঝার সম্পর্কে বা মোটিভটা সম্পর্কে আমরা একটা জাজমেন্ট করছি। ওয়েবার কল দিস সাবজেক্টিভ মিনিং, অর্থাৎ ওই একটার প্রতি আমি একটা সাবজেক্টিভ মিনিং আরোপ করছি। অর্থাৎ সে কাট কাটছে, সেটা সেটা আমার কাছে একটা সাবজেক্টিভ মিনিং আছে, যে ব্যক্তিটা কাট কাটছে, এর পিছনে মোটিভেশনটা হচ্ছে ফায়ার প্লেস জ্বালানো, বা হয়তো কাঠটা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করবে। বোঝা গেল? এটা হচ্ছে তোমার ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে বোঝা। বুঝতে পারলে তোমরা? স্যার বুঝলাম না ঠিকভাবে, হুম। হ্যাঁ বুঝতে স্যার, এটা পারলাম না আরেকবার ঠিকভাবে। আচ্ছা, বলে দিচ্ছি আমি আরেকবার। যে তাহলে এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং কি বললাম আমি? এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং বললাম যে এটা থেকে আমরা মোটিভটাকে বোঝার চেষ্টা করছি, তাই তো? যে এই একটা যে হচ্ছে, একটার পিছনে মোটিভটা কি হচ্ছে। এবার এই এই যে মোটিভটা বোঝার চেষ্টা করছি আমরা, এই মোটিভটা বুঝতে পারছে কে? একটার তো। আমি তো মোটিভটা বোঝার চেষ্টা করছি, তাই তো? যে এই কেন এটা করছে, ঠিক আছে? এই ওর মোটিভেশনটা বোঝার চেষ্টা করি। এই মোটিভেশনটা বোঝার চেষ্টা করা মানেই হচ্ছে আমি ওটার সাথে একটা জাজমেন্ট অ্যাটাচ করছি, জাজ করছি ওটাকে, যে মানুষটা কেন করতে পারে, যেটা আমার ইনার স্টেটাস। ইনার স্টেট বলতে আমার মধ্যে, আমার ওটা সাইকোলজিক্যাল বিষয়, যে আমি কি মনে করছি, এটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে নেই। আমার মধ্যে কিছু জাজমেন্টের মধ্যে দিয়ে আমি, বা তার মোটিভেশনটাকে আমি জাজ করার চেষ্টা করছি, যে এই মানুষটা এই কারণের জন্য। এই যে বললাম মোটিভেশনটা বোঝা, মোটিভেশনটা তো আমি বুঝছি, তাই তো? এটা তো আমি সাবজেক্টিভলি বুঝছি তো মোটিভেশনটা, যে মানুষটা কাঠ কেন কাটছে। এই মোটিভেশন বোঝা মানে হলো সেটাকে জাজ করা, সেটার সাথে জাজমেন্ট জুড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা ব্যক্তি ইনার থাকে, এই জাজমেন্ট দেওয়াই মানে হচ্ছে সেটাকে প্রতি একটা সাবজেক্টিভ মিনিং দেওয়া। যে এই যে বললাম মোটিভেশনটা বোঝার চেষ্টা করছি, যে কাঠ কাটার জন্য করছে না ফায়ার প্লেসের জন্য করছে, এই বোঝাটা মানে এটা, অর্থাৎ কি এই কাঠ কাটার প্রতি আমি একটা সাবজেক্টিভ মিনিং যুক্ত করছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝলাম। বাকিরা অঙ্কিতা? স্যার আমি বুঝতে পারছি না, আরেকবার বলুন। ঠিক আছে, আমি বলছি, দাঁড়াও। আমি বললাম যে 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 কোনো সোশ্যাল অ্যাকশন, সোশিওলজির কাজ হচ্ছে সোশ্যাল অ্যাকশনকে বোঝা এবং ব্যাখ্যা করা, ঠিক আছে? যে একটা হচ্ছে, এবার বোঝাটা কিভাবে সম্ভব? দুই ভাবে, একটা ডিরেক্ট অবজারভেশন আর একটা হচ্ছে এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং। এতদূর বোঝা গেছে, তাই তো? যে ডিরেক্টে আমরা প্রত্যক্ষ দেখছি, যেটা অবজার্ভ করছি আমরা, আর এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি, তার মোটিভটাকে বোঝার চেষ্টা করছি, যে খোঁজার চেষ্টা করছি সেটা কোন, কেন করছে, বা সেটাকে একটা মিনিং দিচ্ছি, তাই তো? একটা কমপ্লেক্স মিনিং এর মধ্যে ফেলে দিচ্ছি, এটা যে একটা কাঠ কাটছে, এটা কত ধরনের মিনিং হতে পারে এটা কাঠ কাটা, তাই তো? হ্যাঁ এই, হ্যাঁ স্যার, এতটা বুঝতে পেরেছি, হ্যাঁ তারপর ঠিক আছে, এবার বলছি, মানে এগুলো তো লিঙ্ক আছে, সেজন্য আমি কথাগুলো ধরে ওখানে যাব আর কি। তো ঠিক আছে স্যার।
এই মোটিভটা আমরা বোঝার চেষ্টা করছি। এবার মোটিভটা বুঝবে কে? তুমি বুঝবে তো। মোটিভটা তো মানে যে কাট কাটছে তাকে তো আমরা জিজ্ঞাসা করছি না, বা এই যে কাট কাটছে তাকে দেখে আমি আমি নিজের সাবজেক্টিভ মিনিং ওটাকে আরোপ করছি। একটা মানুষ কাট কাটছে, তাহলে সেটা সে এই দুটো কারণের জন্য হতে পারে, বা আরো অনেক রকম কারণ হতে পারে, তাই তো? হ্যাঁ যে সে আগুন জ্বালাবার জন্য হতে পারে, সে হয়তো বাড়ির কাঠামো তৈরি করবে সেজন্য কাঠ কাটতে পারে, সে কাঠ বিক্রি করার জন্য কাঠ কাটতে পারে। তাহলে এতগুলো মিনিং এর মধ্যে তাকে ফেলে দিচ্ছি আমরা ওই অ্যাকশনটাকে, ফেলে পরে আমি মোটিভটাকে বোঝার চেষ্টা করছি। এই যে বুঝছি আমি, বোঝাটা কিভাবে সম্ভব? তাকে আমরা আমরা জাজমেন্ট দিচ্ছি তো সে এই মানুষটা এ তাহলে এই মনে হয় যে এটা তো গরম গ্রীষ্ম প্রধান দেশ, তাহলে এখানে ফায়ার প্লেস হবে না। তাহলে এ হয় কাঠ কাটার জন্য কাটছে, অথবা তার বাড়ির ছাউনি করবে এই জন্য কাটছে। এটা জাজমেন্ট, এটা আমার ইনস্টেটে রয়েছে। অর্থাৎ ওই একটার প্রতি, ওই যে মানুষটা কাট কাটছে এটার প্রতি আমি সাবজেক্টিভ মিনিং আরোপ করছি, যে মানুষটার সাবজেক্টিভ মিনিং আরোপ করে তার মোটিভেশনটা আমি বোঝার চেষ্টা করছি। ক্লিয়ার? যেমন হ্যাঁ ধরো, স্যার। বোঝা গেল, যেমন ধরো তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করছো, ঠিক আছে? এবার তোমরা ক্লাস অ্যাটেন্ড করার ধরো না 5টা কারণ রয়েছে, প্রচুর কারণ রয়েছে। ধরো একটা, তুমি আমার কাছে টিউশন পড়ছো সেজন্য ওই ক্লাসটা অ্যাটেন্ড করছো, 1 নাম্বার। 2 ধরে নিলাম যে তোমার বাড়িতে জানে যে এই সময়টা টিউশন হবে, তুমি টিউশন না অ্যাটেন্ড করলে বাড়িতে বকবে, তাই তুমি টিউশন অ্যাটেন্ড করছো। 3, তুমি অ্যাকচুয়ালি জানতে চাও বিষয়টা পড়াশোনা করার জন্য, সেজন্য তুমি ক্লাসটা অ্যাটেন্ড করছো। 4, তোমার এখন কোনো কাজ নেই তাই বসে ক্লাস করছো। তোমার ক্লাসটা করার পেছনে এই একাধিক মিনিং এর মধ্যে আমি এটাকে ফেলে দিলাম, একাধিক মিনিং এর মধ্যে আমি তোমার মোটিভটা খোঁজার চেষ্টা করছি। তোমার মোটিভ তো জানি না আমি, যে তুমি কেন এই ক্লাসটা করছো, কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি তোমার মোটিভটা, যে তুমি তাহলে আমার কাছে এই কমপ্লেক্স মিনিং এর মধ্যে তোমার কাজটাকে আমি ফেলে দিচ্ছি। একটা কাজের তো কমপ্লেক্স অনেকগুলো মিনিং হতে পারে, অনেকগুলো তো মানে হতে পারে, সেই মানের মধ্যে আমি ফেলে দিচ্ছি। এবার মানের মধ্যে ফেলে দিয়ে আমি মোটিভটাকে বোঝার চেষ্টা করছি। এবার যখন আমি মোটিভটাকে বোঝার চেষ্টা করছি, সেটাকে আমি জাজমেন্ট দিচ্ছি একটা, যে অঙ্কিতা আহ, এই ক্লাসটা করছে সোশিওলজি জানার জন্য, আমি ধরে নিচ্ছি এটা। এই সাবজেক্টিভ, এটা আমার মিনিং, আমি তোমার এই ক্লাস করাটার প্রতি একটা সাবজেক্টিভ মিনিং অ্যাটাচ করছি। একটা সাবজেক্টিভ মিনিং বলতে যে মিনিংটা অ্যাটাচ করছে তার মিনিং, এখানে আমি সাবজেক্ট, আমি মিনিংটা অ্যাটাচ করছি যে অঙ্কিতা ক্লাসটা করছে ক্লাসটা জানার জন্য। এটা হচ্ছে জাজমেন্ট দেওয়া। অর্থাৎ মোটিভেশনটাকে আমরা যখনই আমরা বোঝার চেষ্টা করি, তার সাথে একটা জাজমেন্টের বিষয় জুড়ে যায়। এই জাজমেন্টই বেসিক্যালি হচ্ছে সাবজেক্টিভ মিনিং, অর্থাৎ একটার প্রতি একটার একটা সাবজেক্টিভ মিনিং আরোপ করে। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, নন্দিতা, নন্দিনী, ইয়েস স্যার। ওকে, বাকি আর কারো সব প্রবলেম নেই? বাকি না বলো যদি স্যার। কেউ। আচ্ছা, না পারলে বলবে, হ্যাঁ, এভাবে মানে যদি 10 বার না পারো 10 বারই বলবে, ঠিক আছে? এবার তাহলে এখান থেকে বেসিক্যালি ওয়েবারের মেথোডোলজি শুরু হচ্ছে, বা মেথোডোলজি মূলত যে কিভাবে আমরা সোশিওলজির সোশ্যাল অ্যাকশন গুলোকে বুঝবো, সেগুলো কিভাবে ব্যাখ্যা করব, এখান থেকে শুরু হচ্ছে। এই জাজমেন্টের কথা, ভ্যালুর কথা আমরা জানবো পরে। হ্যাঁ, এবার আমরা জানবো যে ওয়েবার তার মেথোডোলজি প্রথম দিকে, বা শুরু যেখানে হচ্ছে, ওয়েবার প্রথমেই যে সোশিওলজি এবং হিস্ট্রির মধ্যে একটা ডিফারেন্স করেছে। প্রথমে তিনি ডিফারেন্স করছেন সোশিওলজি এবং ন্যাচারাল সায়েন্সের মধ্যে, যে তিনি বলছেন যে সমাজতত্ত্ব এবং প্রকৃতি বিজ্ঞান এই দুটো কিন্তু এক হতে পারে না, এই দুটোর মধ্যে ডিফারেন্ট করছেন। আগাস্ট কোদ বা পজিটিভিজম যারা, তারা কি করেছেন, তারা সোশিওলজিকে প্রকৃতি বিজ্ঞানের মতো বা ন্যাচারাল সায়েন্সের মতো বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই প্রকৃতি বিজ্ঞানের যে যে মেথোডোলজি, যেমন ধরো অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, কম্পারিজন, এগুলোকে সোশিওলজিতে অ্যাপ্লাই করে সোসাইটি সম্পর্কে কিছু জেনারেল ল দিয়ে চেষ্টা করেছেন। ওয়েবার কিন্তু এসবে যাচ্ছেন না। ওয়েবার প্রথমেই বলছেন
There is a difference between natural science and social science. প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। ক্লিয়ার? সেই ডিফারেন্স গুলো আমরা জানবো। একদম আমি পয়েন্ট ধরে ধরে বলে দিচ্ছি তোমাদের। ক্লিয়ার? প্রথমে বলা হচ্ছে ফার্স্ট, he stated that the subject matter studied by the two sciences is distinctly different. The natural science study physical and natural events, while the social sciences study human action. অর্থাৎ তিনি বলছেন যে দুটোর বিষয়ই আলাদা। সোশ্যাল ন্যাচারাল সায়েন্স প্রকৃতি বিজ্ঞান বেসিক্যালি ন্যাচারাল ইভেন্ট নিয়ে আলোচনা করছে, যে যে এই যে প্রকৃতিতে যে সমস্ত বিভিন্ন ইভেন্ট গুলো হচ্ছে, বিভিন্ন মলিকুলস রয়েছে, বিভিন্ন ফেনোমেনা রয়েছে, ন্যাচারাল ফেনোমেনা রয়েছে, ফিজিক্যাল এন্টিটি রয়েছে, সেইগুলো নিয়ে ডিল করছে। ধর ভূমিকম্প কেন হচ্ছে, এই কোন একটা মলিকুলার রিয়াকশন, ফিজিক্স বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সেগুলো হচ্ছে প্রকৃতির বিষয়। ন্যাচারাল এন্টিটি নিয়ে ডিল করছে, ন্যাচারাল ইভেন্ট নিয়ে ডিল করছে। আর সোশ্যাল সায়েন্স ডিল করছে বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার নিয়ে, হিউম্যান বিং নিয়ে। ক্লিয়ার? ন্যাচারাল সায়েন্স এই যে বিভিন্ন ন্যাচারাল ইভেন্ট নিয়ে ডিল করে এবং সেখান থেকে কিছু অ্যাবস্ট্রাক্ট ল দিয়ে থাকে, কিছু সূত্র দিয়ে থাকে, যেমন ধরো নিউটনের সূত্র, আরো বিভিন্ন ল দিয়ে থাকে, যেমন যে আপেল গাছ থেকে মাটিতেই পড়বে, যে এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জেনারেল যে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু আছে, যেটা থেকে পৃথিবী সবকিছু নিজের দিকে আকর্ষণ করে। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে সত্য। আমেরিকাতেও আপেল নিচে পড়ে, ভারতেও পড়ে, পাকিস্তানেও পড়ে। 100 বছর আগেও পড়তো, 100 বছর পরেও পড়বে, এটা কোনো এক্সেপশন হয় না। ঠিক আছে? পড়বে আর কি, মাধ্যাকর্ষণ শক্তি গ্র্যাভিটি থাকলে হবে। আর তাহলে ডিফারেন্স হচ্ছে সোশ্যাল ন্যাচারাল সায়েন্স এইগুলো নিয়ে ডিল করছে, বিভিন্ন ন্যাচারাল ইভেন্ট নিয়ে, প্রকৃতির বিভিন্ন বিষয়াদি নিয়ে। আর সোশ্যাল সায়েন্স ডিল করছে বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার নিয়ে, হিউম্যান সোশ্যাল অ্যাকশন নিয়ে। সেকেন্ড, ইচ সিক্স টু অবটেন ডিফারেন্ট কাইন্ড অফ নলেজ। দুটোই ডিফারেন্ট কাইন্ড অফ নলেজের কথা বলছেন, ভিন্ন ধরনের নলেজের কথা, জ্ঞানের কথা বলে। ইন দ্য ন্যাচারাল সায়েন্সেস নলেজ ইজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাইরের জগৎ সম্পর্কে নলেজ, হুইচ ক্যান বি এক্সপ্লেন ইন টার্মস অফ ভ্যালিড লজ, যেগুলোকে কিছু সূত্র দ্বারা আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন বললাম যে আমরা গ্র্যাভিটিকে নিউটনের ল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, তাই তো? যে আরো বিভিন্ন যে নেচার সম্পর্কে যে আরো বিভিন্ন থিওরি রয়েছে, বা নেচার সম্পর্কে বিভিন্ন ইভেন্ট হচ্ছে, তার কিছু পার্টিকুলার ল রয়েছে, সে ল দ্বারা আমরা সেগুলোকে এক্সপ্লেন করতে পারি। এত পরে কে এড হচ্ছে? ইন দ্য সোশ্যাল সায়েন্স নলেজ মাস্ট বি ইন্টারনাল। নলেজটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ নলেজটা আমার কাছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে। ক্লিয়ার? Internal or subjective in the terms, in the sense that human beings have an inner nature that must be understood in order to explain the outward events. অর্থাৎ এখানে নলেজটা হচ্ছে সাবজেক্টিভ, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। ক্লিয়ার? এবং ইন দ্য সেন্স হিউম্যান বিং হ্যাভ অ্যান ইনার নেচার, আমাদের প্রত্যেকটা ইনার নেচার রয়েছে, দ্যাট মাস্ট বি আন্ডারস্টুড ইন অর্ডার টু এক্সপ্লেন দ্য আউটওয়ার্ডস। এবং সে ইনার নেচার দ্বারা, সেই ইন্টারনাল নলেজ দ্বারা আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডকে বা এক্সটার্নাল আউটওয়ার্ড ইভেন্টসকে, বিভিন্ন ঘটনাকে আমরা এক্সপ্লেন করছি। ক্লিয়ার? জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন বললাম যে, অর্থাৎ সায়েন্সের ল, সায়েন্স বেসিক্যালি তো ন্যাচারাল ইভেন্ট নিয়ে আলোচনা করে এবং সেটা থেকে কিছু জেনারেল ল ড্র করে। আর আমাদের যে নলেজটা, সেটা বেসিক্যালি সাবজেক্টিভ। সাবজেক্টিভ বলতে এই অর্থে, ধরো স্বস্তিক চিহ্ন জানো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্বস্তিক চিহ্ন কোন ইয়েতে ইউজ হয় জানো?
পুজোর ক্ষেত্রে ইউজ হয় স্যার। হ্যাঁ, আর বলতে পারবে কেউ? আজকে যখন বাড়ি হয় তখন না, নতুন বাড়ি হয়। স্বস্তিক চিহ্ন। আচ্ছা, নন্দিনী স্বস্তিক চিহ্ন বুঝতে পারছো? नहीं पता सर। नहीं पता, ठीक है। আচ্ছা, বোঝা বোঝা যাচ্ছে, ইয়ে হচ্ছে তো। এক মিনিট, আমি আচ্ছা, স্বস্তিক চিহ্ন হচ্ছে এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন, তাই তো? হ্যাঁ এটা স্যার। বেসিক্যালি, হ্যাঁ, জানো তো এই চিহ্নটা নন্দিনী? यस सर। সিম্বলটা কোন পারপাসে ইউজ হয় বা মিনিং জানো সিম্বলটার? হোয়াট আর দ্য মিনিং? এটা কিন্তু মানে শুধুমাত্র যে হিন্দু রিলিজিয়াস সাথে কানেক্টেড সেটা নয়, এটার একটা অন্য মিনিং আছে, বলতে পারবে কেউ? তাহলে বললাম যে এই যে চিহ্নটা বা এই যে সাইনটা, এই সাইনটার সাবজেক্টিভ মিনিং হচ্ছে যে আমরা জানি এটা একটা হোলি সাইন, তাই তো? পবিত্র সাইন একটা, যেটা আমরা বিভিন্ন হিন্দু পুজো আচ্ছা বিয়ে বাড়ি এগুলোতে দেখবে এই চিহ্নটা দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ মিনিং। এটা আবার হিটলারের সাইন। হিটলার এই সাইনটা ইউজ করতো। অর্থাৎ এই সাইনটা আবার একদিকে ডিক্টেটরশিপকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, ফ্যাসিজমকেও এই সাইনটা কিন্তু রিপ্রেজেন্ট করে। কিন্তু ধরো, যদি একটা, মনে করো কোনো বাড়িতে পুজো হচ্ছে এবং এই চিহ্নটা দেয়া আছে, সেটা দ্বারা আমরা কিন্তু একটা রিচুয়ালিস্টিক সিম্বলকে এটা রিপ্রেজেন্ট করে, তাই তো? এটা কিন্তু তখন দ্বারা আমরা কিন্তু হিটলার বুঝবো না। তখন আমরা বুঝতে পারবো যে সাইনটা কিন্তু যে হিটলারের অথরিটারিজমকে রিপ্রেজেন্ট করার জন্য সাইনটা দেওয়া হয়নি, এখানে একটা রিলিজিয়াস ব্যাপার রয়েছে, সেজন্য সাইনটা দেওয়া হয়েছে, তাই তো? অর্থাৎ সেজন্য বললাম যে হিউম্যান নলেজটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টিভ নলেজ। যে কেউ তোমার সাথে, কেউ হয়তো চাইনিজ ভাষায় তোমার সাথে কথা বলছে, কোন একটা চাইনিজ দেবতাকে প্রণাম প্রণাম করছে, তাদের রিচুয়ালস পালন করে, সেগুলো তোমার কাছে কোনো মিনিংই নেই, কারণ তুমি এটা জানোই না, তোমার কোনো সাবজেক্টিভ মিনিং দিতে পারছো না তাকে, তার কাছে ওটাই মিনিংফুল। ন্যাচারাল সায়েন্সের হচ্ছে যেমন লোহা চুম্বককে আকর্ষণ করবে, এই চুম্বক লোহাকে আকর্ষণ করবে, সেটা সব সময়। এরকম নয় যে আজকে বিকেল বেলা আকর্ষণ করতে ইচ্ছে হচ্ছে না। ন্যাচারাল সায়েন্স এটা হয় না, কিন্তু সোশ্যাল সায়েন্সে হয়। সোশ্যাল সায়েন্সে যে যে প্রতিদিন সবাই, ধরো আমি পড়া, তোমাদের পড়া বলছি, পড়া ধরছি, তোমরা বলছো বলতে পারছো না, কোনোদিন হয়তো কোনো কারণবশত হয়তো আমি একটু ডিস্টার্ব আছি, দেখা যাচ্ছে যে সেই রাগটা তোমাদের উপর এসে পড়লো, হয়তো কেউ পড়া বলতে পারলো না, আমি তাকে হয়তো বকে দিলাম, হতে পারে এটা। ন্যাচারাল সায়েন্সে কিন্তু এটা হয় না। ন্যাচারাল সায়েন্স কিন্তু জেনারেল ল দিয়ে থাকে, সেটার কোনো চেঞ্জ হয় না। হিউম্যান হিউম্যান বিহেভিয়ার বা সোশ্যাল সায়েন্স বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার নিয়ে ডিল করছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে বিষয়টা? এবং আরেকটা যেটা, আচ্ছা বুঝতে পারলে তো বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা যেটা বেসিক ফারাক ন্যাচারাল সায়েন্সের সাথে, বা যারা পজিটিভিস্ট বা যারা আগস্ট কোত এদের সাথে ওয়েবারের, সেটা হচ্ছে যে পজিটিভিস্টরা বেসিক্যালি ভ্যালু ফ্রির কথা বলেছেন। যে পজিটিভ যারা সায়েন্সের কথা বলছেন, ন্যাচারাল সায়েন্স বা পজিটিভিজম যারা পজিটিভিস্ট যারা, তারা বলছেন যে যে কোনো রিসার্চের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সকে বা ন্যাচারাল সায়েন্স সবসময় ভ্যালু ফ্রি হবে, অবজেক্টিভ হবে। সায়েন্সের নলেজ সবসময় অবজেক্টিভ হবে। অবজেক্টিভ নলেজ বলতে যেখানে আমার সাবজেক্টিভিটি কোনোভাবে সেটাকে প্রভাবিত করবে না, তাই তো? যে নিউটন অবজেক্টিভলি কিন্তু অবজার্ভ করেছিল যে আপেল গাছ থেকে নিচে পড়ছে।
ওয়েবার বলছেন যে ওয়েবার এই ভ্যালু ফ্রির কথা ডিনাই করেছেন। ওয়েবার বলছেন ভ্যালু আর দ্য সাবজেক্ট ম্যাটার এন্ড ইট ইজ পসিবল টু সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান অ্যাকশন। ওয়েবার ভ্যালু ফ্রির কথা না ডিনাই করেছেন, কারণ সব সময় কিন্তু নলেজ সাবজেক্টিভ। সোশ্যাল সায়েন্সে বা ওয়েবার যে মেথোডোলজির কথা বলছেন, সে সোশিওলজিতে নলেজ কিন্তু সবসময় সাবজেক্টিভ। যেমন বললাম যে এই যে বললাম যে যে সাইনটা দিলাম আমি, সিম্বলটা দিলাম, এই সিম্বলটার তোমার কাছে সাবজেক্টিভ মিনিং হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কাছে প্রত্যেকের কাছে সাবজেক্টিভ মিনিং কি ছিল, সেটা একটা রিচুয়ালিস্টিক সাইন, তাই তো? এই হিন্দু রিলিজিয়নকে ক্যারি করছে। তোমরা হিটলারের এই সাইনটার কথা জানতেই না, অর্থাৎ ওই নলেজটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না, তোমাদের নিজস্ব সাবজেক্টিভ মিনিং ছিল, তোমরা সেটা আরোপ করেছো। ওয়েবার তাই বলছেন যে যে ভ্যালু ফ্রির কথা বলছে, ভ্যালু ফ্রির কথা ডিনাই করছেন, যে মূল্যবোধহীন নলেজ বলতে কিছু হয় না, অবজেক্টিভ নলেজ হয় না, বা সোশিওলজিতে অবজেক্টিভ নলেজ সম্ভব নয়। ক্লিয়ার? ওয়েবার বরঞ্চ বলছেন যে আমরা যদি সোশ্যাল অ্যাকশনকে বুঝতে হলে আমাকে কল্পনায় ওই জায়গায় এমপ্যাথির কথা বলছেন, এমপ্যাথি, নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। ভাস্টারহ্যানের কথা বলছেন, ভাস্টারহ্যান আমরা পরে জানবো। বোঝা গেল? ভ্যালু ফ্রির কথাটা বুঝতে পারলে না পারলে না বলো তো? স্যার পারলাম না। আচ্ছা, ভ্যালু ফ্রির মানে ন্যাচারাল সায়েন্স কি করে? ন্যাচারাল সায়েন্স যে কোনো স্টাডি করছে তারা অবজেক্টিভলি করে। অবজেক্টিভলি বলতে বলছে অবজেক্টিভ, অবজেক্টিভ নলেজ বলতে বোঝা যাচ্ছে অর্থাৎ তোমার পারসেপশন কোনোভাবে নলেজকে বা রিসার্চকে কোনোভাবে হ্যাম্পার করবে না, বা কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না। এই তো ধরো সায়েন্টিস্ট কোনো সে জল আর হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল উৎপন্ন করছে, যে তার অক্সিজেন খুব ভালো লাগে তো একটু বেশি অক্সিজেন দিয়ে দিল, হয় না এরকম। সে নিউট্রালি করছে, যতটা প্রয়োজন অক্সিজেন প্রয়োজন, যতটা হাইড্রোজেন প্রয়োজন সে ততখানি দেবে। তারপর সে সে একটা বিক্রিয়ার মধ্য দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে জল উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ তোমার বায়াসনেস, তোমার সাবজেক্টিভিটি, তোমার ইচ্ছা অনিচ্ছা, তোমার ভালো লাগা কোনোভাবেই সেই রিসার্চকে বা সেই নলেজকে ইনফ্লুয়েন্স করছে না। এটা সায়েন্স বলবে যে কখনোই যদি ইনফ্লুয়েন্স করে তাহলে সেটা নলেজটা কিন্তু নিউট্রাল নলেজ নয়, সায়েন্স সেটাকে ট্রুথ বলবে না। ওয়েবার বলছেন যে হিউম্যান বিহেভিয়ারে এই ভ্যালু ফ্রি হয় না, মূল্যবোধ আমার অবজেক্টিভলি নলেজ বলে কিছু হয় না, আমি নিজের ভালো লাগা খারাপ লাগাকে সরিয়ে নিরপেক্ষভাবে জাজ করব, এই ভ্যালু ফ্রি বলে কিছু হয় না। সবসময় আমরা সাবজেক্টিভলি দেখি তো কোনো কিছুকে, তাই আমাদের সাবজেক্টিভিটি সেটাকে প্রভাবিত করে। ক্লিয়ার? এবং ওয়েবার বরং এই অবজেক্টিভলি নলেজের পরিবর্তে সাবজেক্টিভিটির কথা বলছেন। ওয়েবার বলছে যে কোনো বিষয়কে জানতে হলে বরং সেই জায়গায় নিজেকে উপস্থিত রেখে বুঝতে হবে, তবেই সেই ঘটনাটাকে আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে? ভাস্টারহ্যানের কথা বলছেন, ভাস্টারহ্যান আমি নেক্সট দিন পড়াবো, তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে কিভাবে ভ্যালু ফ্রির কথা ডিনাই করেছেন। বুঝতে পারলে তোমরা? এবং তিনি ইতিহাসের সাথে সোশিওলজির একটা রিলেশনশিপ স্থাপন করেছেন। যে ইতিহাস বেসিক্যালি কি করে না, ইতিহাসের তিনি তিনি বলছেন ইতিহাস এবং সোশিওলজি দুটোই কিন্তু বেসিক্যালি একটার এই নলেজটা গেইন করছে, তাই তো? কোনো ঐতিহাসিক বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কে জানছে এবং সেটাকে ইন্টারপ্রিয়েট করছে, সেটাকে ব্যাখ্যা করছে বা সেটাকে অ্যানালাইসিস করছে। সোশিওলজিতে এরকম একটার মধ্য দিয়ে আমরা সোশ্যাল অ্যাকশন সম্পর্কে জানতে পারছি, সে অ্যাকশনের মিনিং খুঁজছে বা মিনিং ইন্টারপ্রিয়েট করছে। কিন্তু সোশিওলজি হিস্ট্রি কি করে, হিস্ট্রি বিভিন্ন ইভেন্টকে নিয়ে আলোচনা করছে, ঠিক আছে? বিভিন্ন এম্পিরিক্যাল ইভেন্টস। ওয়েবার বলছে হিস্ট্রি ইজ কম্পোস্ট অফ ইউনিক এম্পিরিক্যাল ইভেন্ট, বিভিন্ন অভিজ্ঞতালব্ধ ঘটনা দ্বারা, যেমন তো ফরাসি বিপ্লব,
শিল্প ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন, এরকম আলাদা আলাদা যে এম্পিরিক্যাল ইভেন্ট, সেই ইভেন্ট গুলো নিয়ে হিস্ট্রি কম্পোস্ট, ইতিহাস ঘোষিত। ইতিহাস সেই সমস্ত নিয়ে আলোচনা করে যেখানে কোনো জেনারেলাইজড হয় না, সাধারণীকরণ হয় না। ফরাসি বিপ্লবের সাথে শিল্প বিপ্লব সবসময় একটা ফারাক থাকবে। আর সোশিওলজিস্ট কিন্তু এই এম্পিরিক্যাল ওয়ার্ল্ড থেকে কনসেপচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে নলেজটাকে। অর্থাৎ ইতিহাস যেখানে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছে, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড বলতে যেটা ভিজিবল ওয়ার্ল্ড, যেটাকে অভিজ্ঞতা লব্ধের দ্বারা যে নলেজটা আমরা জানছি অভিজ্ঞতার দ্বারা, সোশিওলজি সেখান থেকে কিছু কনসেপ্ট ক্রিয়েট করছে, কিন্তু কনসেপচুয়াল ওয়ার্ল্ড তৈরি করছে। এই যে সোশ্যাল অ্যাকশন এগুলো তো একটা কনসেপ্ট, এগুলো তো একটা ধারণা। ইমোশনাল সোশ্যাল অ্যাকশন বলতে কিছু নেই, বাজারে কিছু দেখতে পাওয়া যায় না। অর্থাৎ কোনো একটা অ্যাক্ট যখন হচ্ছে তখন সেটাকে আমরা ওই কনসেপ্টের মধ্যে ফেলে দিচ্ছি যে এই একটা ইমোশনাল অ্যাকশন। আমি বলছি যে এরকম কোনো অ্যাক্ট দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা এই কনসেপ্টের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। অর্থাৎ সোশিওলজি বেসিক্যালি কিছু কনসেপ্ট ড্র করছে, যে কিছু কনসেপচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে হিউম্যান বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করছে। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? নেক্সট দিন আমরা আবার ভার্স্টাহেন বা এগুলো জানবো, বা নেক্সট মেথোডোলজি চ্যাপ্টারটা আমি আবার পরের দিন করবো। হ্যাঁ, কারণ এগুলো একটু একটু করে জানলে তাহলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার থাকবে। আর কোনো প্রবলেম থাকলে বলো। হ্যাঁ।